পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, সম্পর্ক স্বাভাবিক করে তোলার বিষয়ে আলোচনা। আগরতলা অভিমুখে বুধবার লং মার্চ ঘোষণা বিএনপি ৩ সংগঠনের, ভারতের প্রোপাগান্ডার বিরুদ্ধে তীব্র ক্ষোভ। দুদক ও বিচার বিভাগ হাসিনা সরকারের দাসের রূপ নিয়েছিল বলেছেন আইন উপদেষ্টা। বিধি লঙ্ঘন করে ১৫ বছরে পুলিশে ৮০ থেকে ৯০ হাজার নিয়োগের অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসেছে বাংলাদেশ ভারত। বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশের পক্ষে রয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। সোমবার বেলা 11:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের মধ্যে এ বৈঠক শুরু হয়। এর আগে বেলা 11টার দিকে ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি বহর পদ্মায় প্রবেশ করে। ফরেন অফিস কনসালটেশন FOC শুরুর আগে একান্তে কিছু সময় আলাপ আলোচনা করবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও বিক্রম মিশ্রি। পরে জসিম মিশ্রির নেতৃত্বে শুরু হবে FOC। বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক দূরত্ব কমানোর বিষয়ে জোর দেবে। ঢাকার পক্ষ থেকে ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও ভিসার জট খোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘু স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে। গত বছরের নভেম্বরে দিল্লিতে পররাষ্ট্র সচিব পর্যায়ে সবশেষ বৈঠক হয়। FOC শেষে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব। বিকেলে যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলছি তার সাথে। কায়েস, পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সাবরিনা। আমরা এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার সামনে দাঁড়িয়ে আছি। আপনি ঠিকই বলেছেন যে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আমাদের পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি বৈঠক করছেন। তো এই বৈঠকটি আসলে শুরু হয়েছে 11টার দিকে। এখন পর্যন্ত বৈঠকের বিষয়ে আমাদের বিস্তারিত কিছু বলা হয়নি। বৈঠকটি শেষ হলে তখন জানা যাবে। তবে আমরা যেটা ধারণা করছি সেটি হচ্ছে যে 5 আগস্টের পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে যে একটা গুণগত পরিবর্তন হয়েছে এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, সেই বিষয়গুলি আসলে আলোচনা হবে। কারণ এই বৈঠকটি প্রতি বছরই হয়ে থাকে, একবার বাংলাদেশে হয় আরেকবার ভারতে হয়। এবার যেহেতু ঢাকায় হচ্ছে, পরের বার দিল্লিতে হবে। এটাকে বলা হয় ফরেন অফিস কনসালটেশন, অর্থাৎ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু নিয়ে স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হয়। যেহেতু আমরা ধারণা করছি যে এইবারে একটি অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের যে ধরনের সম্পর্ক চলছে এবং যে ধরনের সম্পর্কে এক ধরনের টানাপোড়েন আমরা লক্ষ্য করছি, সেই কারণে এই টানাপোড়েনের বিষয়গুলো, অস্বস্তির বিষয়গুলি বেশি আলোচিত হবে। এবং এটাও বোঝা যাচ্ছে এবং বিভিন্ন জন বলছেন, বিশ্লেষকরা বলছেন যে এই সময়ে এসে এই যে সম্পর্কের এই পর্যায়ে চলছে একটু বোঝাপড়ার ঘাটতি, সেহেতু সেই পর্যায়ে এসে দুই পররাষ্ট্র সচিব যখন মুখোমুখি বসে কথা বলবেন, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা ডিপ্লোম্যাট, তারা ঊর্ধ্বতন বা শীর্ষ ডিপ্লোম্যাট, তারা যখন মুখোমুখি বসে কথা বলবেন তখন অনেকগুলি বিষয়ে কিন্তু যে ধরনের টানাপোড়েন বা যে ধরনের অস্বস্তি রয়েছে সেগুলো কিছুটা হলেও কমে যাবে, এটা আশা করা হচ্ছে। তো এই বৈঠকটি শেষ হলেই, অর্থাৎ এখনও বৈঠকটি চলছে, বৈঠকটি শেষ হলে তখন ভারতের পররাষ্ট্র সচিব বেলা 3:30 বা 4:45টার দিকে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। তখন আসলে আজ করা যাবে বা বোঝা যাবে যে আসলে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে। এরপরে আমাদের পররাষ্ট্র সচিব তিনি 5:30টার সময় ব্রিফিং করবেন গণমাধ্যমকে, তখন বোঝা যাবে। আর পররাষ্ট্র উপদেষ্টার সাথেও তার যেহেতু একটি সৌজন্য সাক্ষাৎ আছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও বিক্রম মিশ্রির একটি সৌজন্য সাক্ষাৎ আছে, সেহেতু ওই বৈঠকগুলোর পরেও কিন্তু আসলে তখন বোঝা যাবে যে কী কী বিষয় নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করা হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে কী ধরনের অগ্রগতি সাধিত হয়েছে, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো। তো সাবরিনা, আসলে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হচ্ছে। তো আমরা যদি আপডেট পাই তখন আপনার মাধ্যমে বা পরবর্তী বুলেটিনে আমরা জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ ইমরুল কায়েস।
ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির ৩ সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আগামী বুধবার এই কর্মসূচি পালন করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি পালিত হবে। সেদিন সকাল ৮টায় নয়াপল্টনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ লং মার্চ শুরু হবে। গত রবিবার এই ৩ সংগঠন ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আগরতলা অভিমুখে এই লং মার্চ। ভারতীয় মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদ, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি, যেটা 11ই ডিসেম্বর আমরা পল্টন সকাল ৮টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পদক প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনে বেগম রোকেয়ার সাহস, উদ্যম, কল্পনার শক্তিকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আজকে যারা পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্বে আছেন তাদের রোকেয়ার মতো ব্যক্তিদের খুঁজে বের করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির তাগিদও দেন তিনি। রোকনুজ্জামানের রিপোর্ট। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা সমাজ পরিবর্তনে বেগম রোকেয়ার অবিস্মরণীয় ভূমিকা এবং তার চিরন্তন প্রেরণার কথা স্মরণ করেন। যারা সেই আমাদের বহু বছর আগে, যখন ৮ম শ্রেণীর ছাত্র, সে বহুকাল আগে, যারা এই পাঠ্য বই প্রণয়ন করেছিলেন, তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম রোকেয়ার কথাটা বইতে ঢোকালে এটা কাজে লাগবে, তাদেরকে আমি স্মরণ করি। আজকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন ধন্যবাদ জানাই। আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, এরকম কতজনের নাম, কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দিচ্ছেন, সেটা চিন্তা করার জন্য, কারণ ওর মাধ্যমেই উঠে আসবে নতুন চিন্তা, নতুন ভাবনা। শুধু পদক প্রদানের মধ্যে সীমিত না রেখে পদকপ্রাপ্তদের সমাজের প্রতি উদ্যমী ভূমিকার কথা তুলে ধরে রোকেয়ার স্বপ্ন কল্পনাকে ছড়িয়ে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সারাদিন ব্যাপী যারা পদক পেলেন তারা কে কি করলেন সেটাকে আমরা তরুণীদের জানানোর ব্যবস্থা করতে হবে। তো পরে দর্শকদের সারিতে বসে রোকেয়া দিবস উপলক্ষে নারী শিশু মন্ত্রণালয় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধান উপদেষ্টা। নির্যাতন ও ধর্ষণের প্রতিশব্দই তো নারী, তাই আর কোনো প্রতিবাদ হয় না। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অসৎ মানুষেরা ক্ষমতাবান হলে দেশ অনাচারে ভরে যাবে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, দুদক ও বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের দাসে পরিণত হয়েছিল। এ কারণেই একজন বেহায়া প্রধানমন্ত্রীর পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। দুর্নীতি দমন কমিশনকে সচল ও কার্যকর করতে দ্রুত সময়ের মধ্যেই দুদক কমিশন গঠনের কথাও জানান আইন উপদেষ্টা। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আলোচনায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতির বিভিন্ন তথ্য জানিয়ে বলেন, দুর্নীতি যে খারাপ সে বিষয়টি সমাজ থেকে দূর করে দেওয়া হয়েছে। দুর্নীতিবাজদের বিচার না করে রাজনৈতিক বিরোধীদের দমন করেছে শেখ হাসিনা সরকার।
আমরা গত 15 বছর দেখেছি, আমরা দেখতাম 100 টাকার বালিশ নাকি 4000-5000 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারত না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। আলোচনায় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সরকার অন্তর্বর্তী কমিশন গঠন করতে পারে। এমন একটা পরিস্থিতি আমরা কথা বলছি যখন দুর্নীতি দমন কমিশন নেই, কারণ 3 জন কমিশনার পদত্যাগ করেছে। পদত্যাগ করতে বলা হয়েছে তাই তারা পদত্যাগ করেছে। হয়তো বা যৌক্তিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল, যৌক্তিকভাবে পদত্যাগ করেছে, কারণ তারা অকার্যকর ছিল। আমরাও চাইছি এই কমিশন দিয়ে কাজ চলবে না। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে, সেটার জন্য কোন পদটা গ্রহণ করবে সরকার সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি অন্তত পক্ষে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া হবে। দুদককে কিভাবে কার্যকর করা হবে জানতে চাইলে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে। 6 মাসের জন্য নতুন কমিশনার নিয়োগ দিলাম, ওনাদের প্রস্তাবিত আইন অনুযায়ী আবার ওনাদেরকে বাদ দিয়ে আবার নিয়ে দিলাম। এটা তো আসলে এত সহজ সরল না। ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন, কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য, দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা, সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। অন্তর্বর্তী সরকারের সময় চাপমুক্ত থেকে দুর্নীতি দমনে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বানও জানান আসিফ নজরুল। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। চাকরিবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ 15 বছরে পুলিশে 80 থেকে 90 হাজার নিয়োগ দিয়েছে। অভিযোগ স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। মামলা বাণিজ্যের প্রমাণ পেলে বাদী বা পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলার হুঁশিয়ারি দেন তিনি। দায়িত্ব নেওয়ার পর সোমবার সকালে প্রথমবারের মতো ডিএমপি মিডিয়া সেন্টারে মিট দ্য প্রেসে এসে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। খুব খারাপ, ক্রাইম সিচুয়েশন ভেরি খারাপ। আপনারা তো অনেক ভালো আছেন ইনশাল্লাহ। বড় বড় শহরের কথা, খোঁজখবর নিউ ইয়র্কের কথা। অবসর থেকে ফিরে গেল 21 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের 38তম কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মিট দ্য প্রেসে জুলাই আগস্টে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার জন্য তাদের হয়ে ক্ষমা চান তিনি। সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। পুলিশের মনোবল এবং কর্মতৎপরতা না ফেরার পেছনে দায়ী করেন বিগত 15 বছরের নৈরাজ্যকে। স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। 2 লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে 80 থেকে 90 হাজার এরূপ রিক্রুটেড। মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। জুলাই আগস্টে করা মামলায় তদন্তের আগে কাউকে হয়রানি না করতে কঠিনভাবে নির্দেশ দেন ডিএমপি কমিশনার। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সমুদ্র আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই 200 আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই। উপরন্তু এখন যিনি বাদী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই 200 লোককে আসামি করছে। আবার আমার লোক যে সব ভালো তাও না, আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা। নগরীর অপরাধ ও যানজটকে প্রধান সমস্যা চিহ্নিত করে কমিশনার জানান 72 ঘন্টা নয়, সাধারণ ডায়েরির 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেবে পুলিশ। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা।
বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিলাহি রাজিউন। গতরাতে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মৃত্যুকালে মোহাম্মদ আজিজুল হক বাবা মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত 10টায় মরহুমের মরদেহ দেশে আসবে। মঙ্গলবার টিকাটুলি জামে মসজিদে জোহরের নামাজের পর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে আজিজুল হককে দাফন করা হবে। 7 দফা দাবিতে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় কর্মবিরতি পালন করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। কারখানা থেকে বেরিয়ে শ্রমিকরা আবদুল্লাপুর বাইপাইল মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করে। শিল্প পুলিশ তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। অন্যদিকে শ্রমিকের দাবির মুখে এর কিছুক্ষণ পর নিশ্চিন্তপুর এলাকার আল মুসলিম গ্রুপের একটি কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। আন্দোলনরত শ্রমিকরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। উত্তরের জনপদে কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় বাড়ছে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ। সোমবার সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 10.9 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। পঞ্চগড়ে 2 দিনে আবারও কমেছে সর্বনিম্ন তাপমাত্রা, সাথে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ। রবিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস। 2 দিন ধরে দিনের তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে। কষ্টে নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে টানা 5 দিন ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে নদী তীরবর্তী ও চরাঞ্চল সহ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সকাল 10টার আগে সূর্যের দেখা মিলছে না রংপুরে। দুর্ভোগে নিম্ন আয়ের মানুষগুলো। সকালে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। নওগাঁয়েও শীতের প্রকোপ। কুয়াশা ও শীতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে তেলবাজি বন্ধ করতে হবে। সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করা যাবে না। খুলনায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনী বিভাগ ও খুলনা বিভাগের আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুযোগ না দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বিভিন্ন জায়গায় মব জাস্টিস বন্ধে জোর পদক্ষেপ নিতে হবে। হুঁশিয়ারি দেন ভুয়া মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। নির্দেশ দেন নিরপরাধ কাউকে গ্রেফতার করা যাবে না। আমরা কিন্তু সীমান্তে কোনো রকমের ছাড় দেব না। এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে। এরা এত সুবিধা নিছে, এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে। তারা আমাদের এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না। লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে, এরা কিন্তু আরামে এসে আছে, এখানে খুব আরামে এসে আছে। আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে, তারা কিন্তু লাফাচ্ছে। কিন্তু এই লাফানো আর কিন্তু খুব বেশি দিন বরদাস্ত করা হবে না। কিশোরগঞ্জের মিঠামইনের সাবেক ডিবি প্রধান হারুন আর রশিদের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চলছে। এ খবর রাখছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, কি অভিযোগ অভিযান চালানো হচ্ছে? কারা অভিযান পরিচালনা করছেন? সাবরিনা, আপনি জানেন যে 5 আগস্টের পতিত সরকার পতনের পর থেকেই এই যে রিসোর্টটা অনেক আলোচনা চলে আসে যে পুলিশের একজন ডিআইজি সে এটা দীর্ঘ বছর ধরে এইখানে 40 একর জমি, তার পারিবারিক জমি মাত্র 3 থেকে 5 একর, পরবর্তী বাকি যে জমি সেই জমি সে দখল করে এখানে একটা রিসোর্ট করেছেন হাওড়ের মাঝে। যে এই যে প্রকৃতির মাঝে হচ্ছে যে একটা বাধা সৃষ্টি করে এখানে একটা কংক্রিটের স্থাপনা তৈরি করেছেন, সেটার নাম দিয়েছেন সাবেক রাষ্ট্রপতির পদজয়ী প্রেসিডেন্ট রিসোর্ট। এবং এখানে আসলে এই 5 আগস্টের ঘটনার পর থেকে এখানে মূলত হচ্ছে যে ইতিমধ্যে এই জায়গাটা দেখাশোনা করছিল এবং ইতিমধ্যে এই জায়গাটা বুঝে নেওয়া হয়েছে। এনবিআর এবং দুদক এই বিষয়টাকে তারা দেখভাল করছে এবং সেই সাথে আসলে আজকে এখানে এনবিআর এর সিআইসি তারা গোয়েন্দা সংস্থার একটি টিম তারা এখানে এসেছেন অভিযান করতে, যে এখানে কি পরিমাণ আসলে বিনিয়োগ করা হয়েছে এবং সেই বিনিয়োগের যে তথ্য দেওয়া হয়েছিল যে হারুনের তরফ ডিআইজি হারুন তরফ বলেছিল
সত্যতা যাচাই করার জন্য আসলে মূলত এখানে এসেছেন এবং সেই সাথে আসলে এসেছেন এবং সেই সাথে আসলে এখানে ল্যান্ড সার্ভেয়ার এবং এখানে গণপূর্তের লোকজন এসেছেন যে তারা এখানে কিভাবে কি বিষয়গুলো নিয়ে, যে জমির বিষয় নিয়ে এবং সেই সাথে এখানে স্থাপনার বিষয় নিয়ে আসলে কথা বলছে। আমরা একটু কথা বলবো এখানে অভিযানে থাকা পরিচালকের সাথে, এনবিআর এর। আসলে এখানে এখন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে এই জায়গাটা? বর্তমানে আমরা বন্ধই দেখছি, এটা তো ওপেন নেই। আমরা আসলাম, আমরা ওনাদেরকে বলে একজন ছিল কেয়ারটেকার, তাকে বলে গেটটা ওপেন করলাম। আমাদের সাথে স্থানীয় পুলিশ প্রশাসন ছিলেন, তাদের সহায়তায় আমরা ইন করেছি আর কি। এখানে আসলে এখনো অভিযান চলছে এবং অভিযান কতক্ষণ চলবে সে বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। সাবরিনা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বাবু। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পদ্মায় বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, সম্পর্ক স্বাভাবিক করে তোলার বিষয়ে আলোচনা। আগরতলা অভিমুখে বুধবার লং মার্চ ঘোষণা বিএনপি 3 সংগঠনের, ভারতের প্রোপাগান্ডার বিরুদ্ধে তীব্র ক্ষোভ। দুদক ও বিচার বিভাগ হাসিনা সরকারের দাসের রূপ নিয়েছিল বলেছেন আইন উপদেষ্টা। বিধি লঙ্ঘন করে 15 বছরে পুলিশে 80 থেকে 90 হাজার নিয়োগের অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকাল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।